সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা আমাদের কান নিয়ে আলোচনা করব। আমাদের কান দেখতে কি রকম, কান কিভাবে কাজ করে, কানের ভিতর কি কি থাকে এবং কানে কোন কোন রোগ হয়, কানে কি কি পিকুলারিটিস আছে বা কানের অদ্ভুত জিনিসগুলো কি, এই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করব। খুবই সাধারণ আলোচনা। আমি এখানে মেডিকেল টার্মস অ্যান্ড টার্মিনোলজি এইগুলো খুবই কম ব্যবহার করব, একদম লেম্যান ওয়ার্ডে যাতে সবার বুঝতে সুবিধা হয় এরকম আমরা আলোচনা করব। সো আমরা প্রথমেই দেখে আসি যে আসলে আমাদের কানটা দেখতে কি রকম। আমরা কানের বাইরে থেকে যে অংশটা দেখি এটা বেসিক্যালি খুবই সামান্য অংশই আমরা দেখি। আমাদের কানের তিনটা অংশ থাকে, একটা হচ্ছে বহিঃকর্ণ, তারপরে মধ্যকর্ণ, দেন অন্তকর্ণ। এই কানের তিনটা অংশ থাকে। আসুন আমরা দেখে আসি যে বহিঃকর্ণ কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত। আমরা কানের বাইরের যে অংশটা দেখি এইটাকে বলে পিনাই, যে আমি ডট ডট দিয়ে দেখাচ্ছি। এইটা হচ্ছে বহিঃকর্ণের অংশ, এটাকে বলে পিনা। পিনার পরে কানের যে ক্যানেলটা দেখতে পাই এটাকে বলে আপনার ইয়ার ক্যানেল বা এক্সটার্নাল অ্যাকোয়াস্টিক মিটাস, এইটা বলে ইয়ার ক্যানেল। এবং ইয়ার ক্যানেলের পরে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো এই যে যে জিনিসটা দেখা যায় এইটা হচ্ছে গোল চাকতির মতো অংশ। এটা আমরা পরবর্তীতে আরো ভালো করে দেখব। এই যে আমি গোল মার্ক করে দিয়েছি এটা হচ্ছে আমাদের কানের পর্দা। এই পর্দা নিয়ে আমরা নানাবিধ আলোচনা করব। পর্দাটা দেখতে কি রকম, পর্দায় কি কি রোগ হয়, পর্দায় কিভাবে অপারেশন করে বা পর্দায় সমস্যা হলে কি কি লক্ষণ দেখা দেয়, এগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। পিনা থেকে শুরু করে কানের পর্দা পর্যন্ত যে অংশটা এইটি বেসিক্যালি আপনার বাহিরের কান বা বহিঃকর্ণ বা এক্সটার্নাল ইয়ার। এরপরে কানের পর্দা থেকে শুরু করে এই যে আমরা কানের পর্দাটা যদি আবার একটু দেখাই, এই যে কানের পর্দা, কানের পর্দা থেকে শুরু করে আমরা এই যে কানের ভিতর তিনটা ছোট ছোট বোনস থাকে, হ্যাঁ, আমরা যদি ওইটা দেখে আসি, এটা কানের পর্দা এটা, এবং এখানে ছিল এয়ার ক্যানেল এবং এখানে কানের পর্দা, এবং কানের পর্দার পরে দেখেন তিনটা ছোট ছোট হাড় আছে, এটাকে বলে ম্যালিয়াস, এই হাড়টির নাম। তারপরে শুরু হয়েছে ইনকাস, এরপরে শুরু হয়েছে এই যে যে হাড়টা দেখা যাচ্ছে এই হাড়টাকে বলে স্টেপিস। আমাদের মানব দেহের সবচাইতে ছোট হাড় হচ্ছে এই স্টেপিস, এবং এই স্টেপিস দিয়ে এই যে আপনার ট্রান্সপারেন্ট শামুকের মতো একটা অংশ দেখা যাচ্ছে, এইটা বেসিক্যালি আমাদের অন্তকর্ণ। তার মানে কানের পর্দা থেকে শুরু করে স্টেপিসের ফুট প্লেট পর্যন্ত, যে ফুট প্লেট দিয়ে অন্তকর্ণের সাথে কান সংযুক্ত, এই যে মাঝের যে অংশটা, এবং এর বাইরে কানের পিছনে আমাদের একটা হাড় আছে মাস্টয়েড বলে যেটাকে, এই যে অংশটা এইটা হচ্ছে বেসিক্যালি মধ্যকর্ণ। মধ্যকর্ণের পর থেকে আপনার যে অংশটা দেখা যাচ্ছে বেসিক্যালি এই পুরো অংশটা হচ্ছে আমাদের অন্তকর্ণ। তার মানে আমাদের কানের টোটাল তিনটা অংশ, একটা হচ্ছে বহিঃকর্ণ, একটা মধ্যকর্ণ, একটা অন্তকর্ণ। যে জিনিসটি দেখা যায় এটাকে বলে পিনা। পিনা থেকে শুরু করে কানের পর্দা পর্যন্ত বিস্তৃত। কানের পর্দা থেকে আমাদের কানের যে তিনটা ছোট ছোট হাড় আছে তার ভিতর সবচাইতে ছোট যে হাড় স্টেপিস, স্টেপিসের যে ফুট প্লেট বলি আমরা, সেই ফুট প্লেট পর্যন্ত যে অংশটা এটা হচ্ছে মধ্যকর্ণ। এবং মধ্যকর্ণের পর থেকে ফুট প্লেটের পর থেকে এই যে শামুকের মতো যে অংশটা এইটা হচ্ছে অন্তকর্ণ। আমাদের কানের এই তিনটা অংশ। এবং অন্তকর্ণ থেকে আমরা যদি আরেকটু ভালো করে দেখে আসি, এই যে যে জিনিসটা আপনার আস্তে আস্তে বের হয়ে আসতেছে এইটা হচ্ছে নার্ভ। হ্যাঁ, এই নার্ভ আস্তে আস্তে আপনার ব্রেনের দিকে গেছে, ব্রেনে গিয়ে সাউন্ড, যে সাউন্ডটা আমাদের পারিপার্শ্বিক থেকে আসলো, বাইরে থেকে আসলো, এই সাউন্ডটা ব্রেনে যায়, ব্রেনে যা প্রসেসিং হওয়ার পরে আমরা শুনতে পারি। এইবার আমরা কানের গঠনটা জানতে পারলাম। এই গঠনের ভিতর আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, কানের যে তিনটা অংশ বলেছি, মধ্যকর্ণের সাথে আমাদের কানের মাঝের যে অংশ, এই মাঝের অংশে একটা
টিউব থাকে, এই যে একটা টিউব আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ আমরা বলেছি এটা হচ্ছে কানের পর্দা, এটা কানের পর্দা, এটা তিনটা হাড়, এটা ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, এবং এই যে মধ্যকর্ণের যে চেম্বারটা দেখতে পাচ্ছেন, এই চেম্বার থেকে একটা নালী নিচের দিকে নেমে এসেছে। বেসিক্যালি এই নালীটাকে বলে অডিটরি টিউব। এই টিউবটা আপনার কান থেকে আমাদের নাকের পিছনের অংশে চলে এসেছে। এই টিউবটি দিয়ে কান আর নাক পরস্পরের সাথে সংযুক্ত। সেজন্য দেখবেন যে আমরা অনেক সময় কানের সমস্যা আমরা নাকে ড্রপ দিচ্ছি, তার কারণ হচ্ছে বেসিক্যালি এই টিউবটার ফাংশন যাতে ঠিক থাকে। আমাদের পরিবেশের যে প্রেশার, আমাদের কানের মধ্যকর্ণের প্রেশার বা নাকের পিছন দিকের প্রেশার বা মুখের ভিতর প্রেশার সবসময়ই সমান থাকবে, একটা ভারসাম্যের ভিতর দিয়ে থাকবে। যদি এই ভারসাম্যটা মেনটেইন না হয় তাহলে নানাবিধ ডিজিজ হয়, নানাবিধ রোগ হয়। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে আমরা কিভাবে সাউন্ড শুনি বা আমরা শব্দ শুনি বা আমরা যে কোনো জিনিস শুনি, মিউজিক শুনি, এই যে শোনার যে মেকানিজম, শোনার যে প্রক্রিয়া, এইটা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে যে কোনো সাউন্ড আপনার এই যে পিনা, আমাদের কানের মাথার দুই পাশে দুইটা অংশ, এই পিনা সাউন্ডটাকে লোকালাইজেশন করে। বিভিন্ন দিক থেকে সাউন্ড আসে, এই সাউন্ডটাকে বিভিন্ন দিক থেকে সাউন্ড আসে, সাউন্ডটাকে লোকালাইজেশন করে আমাদের এই যে ক্যানেলের দিকে সাউন্ডটাকে পাঠায় দেয়, শব্দ তরঙ্গটাকে পাঠায় দেয়। শব্দ তরঙ্গটা যখন এই পিনা দিয়ে, এয়ার ক্যানেল দিয়ে আপনার কানের পর্দার দিকে আসে, এই যে আমরা যদি কানের পর্দাটা দেখি, এই কানের পর্দা আসে, এখনও কিন্তু শব্দ তরঙ্গ আছে যেটা প্রথমে এসে কানের এই যে পর্দাটা, এই পর্দাটাকে ভাইব্রেট করবে বা এই পর্দা এক ধরনের কম্পন তৈরি করবে। ইন টার্নস পর্যায়ক্রমিকভাবে এই ভাইব্রেশনটা কানের পর্দা থেকে, যেহেতু পর্দার সাথে যে কানের হাড়টি লাগানো থাকে, এই যে হাড়টি দেখতে পাচ্ছেন, এই হাড়টাকে বলে ম্যালিয়াস। পর্দার কম্পন পরবর্তীতে ম্যালিয়াসকে কম্পিত করবে। ম্যালিয়াসের সাথে ইনকাসের একটি জয়েন্ট আছে, দেখেছেন, এই জয়েন্টের মাধ্যমে সাউন্ডটা ইনকাসে আসবে। ইনকাস থেকে সাউন্ডটা, ইনকাস যখন ভাইব্রেশন হবে তখন এই ভাইব্রেশনটা আমাদের মানবদেহের সবচাইতে ছোট হাড়, ছোট অস্থি স্টেপিসে আসবে। স্টেপিস থেকে আপনার বেসিক্যালি স্টেপিসের এই যে ফুট প্লেটটা দেখতে পাচ্ছেন, এই ফুট প্লেটের মাধ্যমে সাউন্ডটা অন্তকর্ণে প্রবেশ করবে। তাহলে আমরা এতক্ষণ যে সাউন্ড ওয়েভটা পিনা দিয়ে বা ক্যানেল দিয়ে আসলো, এটা সাউন্ড ওয়েভ ছিল, তারপরে আপনার টিম্প্যানিক মেমব্রেন বা কানের পর্দায় ভাইব্রেশন তৈরি করলো, এটা মেকানিক্যাল সাউন্ড। মেকানিক্যাল সাউন্ডটা আপনার হাড়ের মাধ্যমে, এই হাড় কিন্তু সাউন্ডটাকে বর্ধিত করে, অ্যাম্প্লিফিকেশন করে বৃদ্ধি করে আপনার অন্তকর্ণে প্রবেশ করে। এতক্ষণ যে সাউন্ডটা ছিল, এই পুরো সাউন্ডটাই একটা মেকানিক্যাল সাউন্ড, এখনও কিন্তু আমরা শুনি নাই। এরপরে কি হয়, সাউন্ডটা আপনার ফুট প্লেটে যখন ভাইব্রেশন করে, ফুট প্লেট থেকে সাউন্ডটা এবার অন্তকর্ণে প্রবেশ করবে। আসুন আমরা দেখে আসি অন্তকর্ণ কি বা অন্তকর্ণ কিভাবে কাজ করে। এই যে আমরা যে হাড়গুলো দেখেছিলাম, একদম ট্রান্সপারেন্ট যে জিনিস, এটা হচ্ছে কানের পর্দা, এটা ম্যালিয়াস, এটা ইনকাস, এটা স্টেপিস। স্টেপিস গিয়ে অন্তকর্ণের সাথে যে আপনার একটা মেমব্রেন বা পর্দার মাধ্যমে সংযুক্ত, এটাকে বলে ওভাল উইন্ডো, বা এইটা একটা ওভাল শেপ, ডিমের মতো শেপ। সাউন্ডটা বেসিক্যালি যখন আপনার স্টেপিস এরকম ভাইব্রেশন করে, মুভমেন্ট করে, তখন স্টেপিস থেকে সাউন্ড এই ফুট প্লেটে আসে। এখান থেকে এই যে অন্তকর্ণে, এটা শামুকের মতো যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অন্তকর্ণে প্রবেশ করে। এটা কিন্তু দেখতে অনেকটা শামুকের মতো এরকম পেঁচানো। আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, তাহলে আমাদের অন্তকর্ণটা এইরকম পেঁচানো। এইটাকে যদি আমি সোজা করে ফেলি, এই পেঁচানোটাকে যদি আমি সোজা করি, তাহলে এই রকম একটা টিউব দেখা যাবে অন্তকর্ণটা। এবং এই টিউবের তিনটা অংশ থাকে, যেটা পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো। এরকম তিনটা পার্ট থাকে, উপরের পার্ট, মাঝের পার্ট এবং নিচের দিকের পার্ট। উপরের পার্টটাকে বলে স্কেলা ভেস্টিবুলি, মাঝেরটাকে বলে স্কেলা মিডিয়া এবং নিচের দিকে যেটাকে বলে স্কেলা টিম্প্যানি। বেসিক্যালি ওভাল উইন্ডো যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ওভাল উইন্ডো এই জিনিসটা এইখানে থাকে। ওভাল উইন্ডো মানে এইখানে আপনার আমাদের মানবদেহের সবচাইতে ছোট যে হাড়,
স্টেপিসটা এইখানে এই ওভাল উইন্ডের সাথে সংযুক্ত থাকে। সাউন্ডটা এই যে মেকানিক্যাল সাউন্ড আপনার কানের পর্দা থেকে হাড়গুলোতে আসলো, হাড়গুলো থেকে উইন্ডো আসলো, উইন্ডো থেকে অন্তঃকর্ণে যখন সাউন্ডটা প্রবেশ করবে তখন আপনার এই যে মেকানিক্যাল সাউন্ডটা অন্তঃকর্ণে প্রবেশ করলো, এইবার মেকানিক্যাল সাউন্ডটা আমাদের অন্তঃকর্ণের ভিতর যে এক ধরনের পানির মতো পদার্থ থাকে, এই পানিকে ভাইব্রেশন করবে। তখনও কিন্তু সাউন্ডটা আপনার এখনো মেকানিক্যাল সাউন্ড আছে, এখনো কিন্তু আমরা সাউন্ডটাকে সেন্স করতে পারি নাই বা সাউন্ডটা আমরা এখনো শুনতে পারি নাই। আমরা দেখে আসি যে অন্তঃকর্ণে আসলে কি ঘটনাটা ঘটে যার ফলে সাউন্ড ওখান থেকে সেন্স হয়, আমরা দেখে আসি। এই যে আমি আপনাদেরকে বলেছি যে আমাদের অন্তঃকর্ণ যে বা শামুকের মতো যে জিনিসটা, ওইটাকে যদি আমি সোজা করি তাহলে এইরকম একটা টিউবের মতো দেখা যাবে এবং এই টিউবের আবার তিনটা অংশ থাকে। সবচেয়ে উপরের যে চেম্বার, এই যে পিঙ্ক কালারের দেখতে পাচ্ছেন, এইটাকে বলে স্কেলা ভেস্টিবুলি। আমাদের বেসিক্যালি যে তিনটা অসিকলের কথা আপনাদের মনে আছে, তিনটা অসিকল, সবচাইতে ছোট যে অসিকল স্টেপিসটা বেসিক্যালি স্কেলা ভেস্টিবুলের সাথে লাগানো থাকে। ভাইব্রেশনটা আপনার স্টেপিস থেকে স্কেলা ভেস্টিবুলে আসে এবং এখানে যে আপনি পিঙ্ক কালারের যে ফ্লুইডটা দেখতে পাচ্ছেন এটাকে বলে পেরিলিম্ফ এবং মাঝের যে অংশ, মাঝের যে চেম্বার, এই চেম্বারটাকে বলে স্কেলা মিডিয়া। এখানে যে ব্লু কালারের ফ্লুইডটা দেখতে পাচ্ছেন এটাকে বলে এন্ডোলিম্ফ এবং এই যে নিচের দিকে যে পিঙ্ক কালারের ফ্লুইডটা দেখতে পাচ্ছেন এটাকেও বলে পেরিলিম্ফ। তার মানে উপরে এবং নিচে পেরিলিম্ফ থাকে, মাঝে যে ব্লু কালারের অংশ এটাকে বলে এন্ডোলিম্ফ। আমরা দেখে আসি এখানে ভাইব্রেশনটা কিভাবে আসে। এখানে দেখেন যখন ভাইব্রেশনটা আপনার স্টেপিসের মাধ্যমে অন্তঃকর্ণে প্রবেশ করলো, প্রথমে ভাইব্রেশন হয় আপনার এই যে উপরের যে চেম্বার, এই উপরের চেম্বারে প্রথম ভাইব্রেশনটা হয় বা স্কেলা ভেস্টিবুলিতে ভাইব্রেশন হয়। এই ভাইব্রেশনটা ফ্লুইড ভাইব্রেশন, এই যে পেরিলিম্ফ থেকে এই দেখেন ভাইব্রেশন আছে। স্কেলা মিডিয়ার যে ফ্লুইড এন্ডোলিম্ফ, এই এন্ডোলিম্ফে আসে। এন্ডোলিম্ফ থেকে দেখেন এন্ডোলিম্ফে একটা স্পেশাল অর্গানাইজেশন আছে। এখানেই বেসিক্যালি আমাদের হেয়ার সেল বা কানের শ্রবণ যে কোষগুলো, এই কোষগুলো এইখানেই অবস্থিত। এখানে একটা মেমব্রেন থাকে, সেই মেমব্রেনটাকে বলে বেসিলার মেমব্রেন। এই বেসিলার মেমব্রেনের উপর এই কোষগুলো থাকে। যখন এই ভাইব্রেশনটা পেরিলিম্ফ থেকে এন্ডোলিম্ফে আসলো, এন্ডোলিম্ফ থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এন্ডোলিম্ফের উপরের দিকে এই যে দেখেন, আমি যদি একটু দেখাই, এই যে এখানে যে একটা সুতার মতো অংশ দেখা যায়, এইগুলো যে কোষগুলোর উপরে আছে, এই যে কোষগুলো, এই কোষগুলোকে হেয়ার সেল বলে। এই হেয়ার সেলের উপরে যে সুতার মতো অংশ, এইগুলো হচ্ছে সিলিয়া বা স্টেরোসিলিয়া। ভাইব্রেশনটা পেরিলিম্ফ থেকে এন্ডোলিম্ফে আসে, এন্ডোলিম্ফ থেকে এই যে স্টেরোসিলিয়াটাকে স্টিমুলেট করে, ফলে এখান থেকে যে হেয়ার সেলগুলো আছে এখানে মূলত ইলেকট্রিক্যাল ডিসচার্জ তৈরি হয় বা ইলেকট্রিক্যাল একটা স্টিমুলেশন তৈরি হয়। এতক্ষণ সাউন্ড ওয়েভ মেকানিক্যাল ছিল, এইবার কিন্তু ইলেকট্রিক্যাল একটা সিগনালে রূপান্তরিত হয় এবং এই ইলেকট্রিক্যাল সিগনালই এই যে দেখবেন খুব সুন্দর করে লক্ষ্য করেন যে এই যে ভাইব্রেশনটা আসলো, ভাইব্রেশনটা এসে এই যে সুতার মতো এই অংশটাকে স্টিমুলেট করলো বা স্টেরোসিলিয়াকে স্টিমুলেট করলো, হেয়ার সেল স্টিমুলেট হলো এবং এখানে এক ধরনের ভাইব্রেশন তৈরি হলো। এই যে দেখেন ভাইব্রেশন, এক ধরনের সিগনাল, এই যে এক ধরনের ইলেকট্রিক্যাল সিগনাল, এইটা আস্তে আস্তে চলে যাচ্ছে। ফলে যে সাউন্ডটা এক্সটার্নাল ইয়ার ক্যানেলে আসলো, সেখান থেকে টিম্প্যানিক মেমব্রেনকে ভাইব্রেট করলো, তারপরে ভাইব্রেট করলো আপনার আমাদের কানের ভিতর যে বোনস আছে সেখানে ভাইব্রেশন করলো, তারপর অন্তঃকর্ণের ফ্লুইডকে ভাইব্রেশন করলো। এইবার হেয়ার সেলে এসে যে স্টেরোসিলিয়া আছে সেটাকে ভাইব্রেশন করে হেয়ার সেলের মাধ্যমে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হলো। এই ইলেকট্রিক্যাল সিগন্যালই আস্তে আস্তে বেসিক্যালি আপনার আমরা যদি দেখি ওই অন্তঃকর্ণে যে ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হলো এবং অন্তঃকর্ণের এই ইলেকট্রিক্যাল সিগন্যাল, এই যে আমরা যে শামুকের মতো অংশ বলেছিলাম, এই যে শামুকের মতো অংশ, এইটা হচ্ছে অন্তঃকর্ণের অংশ। এইটাই বেসিক্যালি আপনি যদি সোজা করেন একটা টিউবের মতো দেখা যাবে। এই সাউন্ডটা এখান থেকে এই যে একটি নার্ভের মাধ্যমে বা ককলিয়াল নার্ভের মাধ্যমে আস্তে আস্তে ব্রেনের দিকে যেতে থাকে।
এখানে দেখছেন যে একটা নার্ভ ককলিয়া থেকে উঠেছে এবং এখান থেকেও কিছু নার্ভ উঠেছে। আমি কিন্তু শুধু আপনাদের এতক্ষণ এইটি সম্পর্কে আলোচনা করেছি। আমাদের কানের কাজ যদি বলি, কানের কাজ কিন্তু বেসিক কাজ দুইটি। সবচাইতে গুরুত্বপূর্ণ যে কাজ হচ্ছে কানের, সেটি হচ্ছে ভারসাম্য রক্ষা করা। কানের প্রধান কাজ যদি আমি বলি ভারসাম্য, এবং দ্বিতীয় কাজ যদি আমি বলি তাহলে আমি বলবো কানের দ্বিতীয় কাজ হচ্ছে শ্রবণ শক্তি। কারণ আপনি যদি না শুনেন তাহলে কিন্তু আপনার জীবন চলবে, কিন্তু আপনি যদি ভারসাম্য রক্ষা না করতে পারেন, আপনি যদি ঠিকমতো দাঁড়িয়ে থাকতে না পারেন, আপনি যদি হাঁটতে না পারেন, অল টাইম যদি আপনার মাথা ঘুরতে থাকে, আপনি যদি আপনার ব্যালেন্সটা, আপনার বডির ওয়েটটা কীরকম আপনি যদি এইটা না বুঝতে পারেন, তাহলে ইউর লাইফ ইজ গোয়িং টু বি হেল। সো কানের অন্যতম গুরুত্বপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভারসাম্য রক্ষা, রাদার হেয়ারিং। হেয়ারিং থেকে কানের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভারসাম্য রক্ষা। এই ভারসাম্য রক্ষা মূলত কানের, এই যে আমি যে ককলিয়ার কথা বলছি, ককলিয়ার উপরে এই যে টিউবগুলো দেখতে পাচ্ছেন, এই যে টিউবগুলো, উপরে একটা ক্যানেল, এইটা একটা ক্যানেল পিছনের দিকে এবং বাইরের দিকে একটা ক্যানেল, এই যে তিনটা ক্যানেল এবং তাদের নিচের যে ফোলা অংশ, এই জায়গাগুলো দিয়ে বেসিক্যালি আমাদের ভারসাম্য রক্ষা হয়। এবং ভারসাম্য রক্ষার জন্য এই যে হলুদ কালারের যে নার্ভটা বের হয়েছে এটাকে বলে ভেস্টিবুলার নার্ভ। ককলিয়া থেকে উঠলো ককলিয়ার নার্ভ, এবং এই যে জিনিসগুলো এইগুলোকে বলে ভেস্টিবুল, ভেস্টিবুল থেকে যে নার্ভটা উঠলো ভেস্টিবুলার নার্ভ। এই দুইটা নার্ভ একত্রে বলে ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ। তার মানে আমাদের কান থেকে দুইটা স্নায়ু বের হয়, একটা হচ্ছে ভেস্টিবুলার নার্ভ, একটা ককলিয়ার নার্ভ। ভেস্টিবুলার নার্ভ আমাদের ভারসাম্য রক্ষার জন্য দায়ী এবং ককলিয়ার নার্ভ এটা আমাদের শ্রবণ শক্তির জন্য দায়ী। এখান থেকে সাউন্ডটা আপনার ককলিয়ার নার্ভের মাধ্যমে সর্বপ্রথম যে জায়গায় আসে এইটাকে বলে ব্রেনের যে জায়গায় আসে এইটাকে বলে ব্রেন স্টেম। ব্রেন স্টেম থেকে সাউন্ডটা থ্যালামাস নামে একটা জায়গা যায়। বেসিক্যালি থ্যালামাস আর কিছু না, এটা একটা রিলে স্টেশন। থ্যালামাসে সাউন্ডটা আসে, থ্যালামাস থেকে এই সাউন্ডটা আস্তে আস্তে আমাদের উপরের দিকে উঠতে থাকে, ব্রেনে আস্তে আস্তে গিয়ে এই যে যে জায়গাটা দেখা যায়, এই জায়গাটা হচ্ছে আমাদের টেম্পোরাল লোব বা অডিটরি কর্টেক্স। আমাদের কানের উপরের দিকে, ব্রেনের বাইরের দিকে যে অংশটা, এইটাকে বলে টেম্পোরাল লোব। এইখানে দুইটা প্রাইমারি প্রসেসিং সেন্টার, সেকেন্ডারি প্রসেসিং সেন্টার আছে। বেসিক্যালি এই জায়গা দিয়েই আমরা শুনি। আমরা এতক্ষণ যে সাউন্ড বহিকর্ণ থেকে মধ্যকর্ণ, দেন অন্তকর্ণ, অন্তকর্ণে মেকানিক্যাল সাউন্ড ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিণত হয়েছে, এই ইলেকট্রিক্যাল সিগন্যাল আপনার ককলিয়ার নার্ভের মাধ্যমে ব্রেন স্টেমে এসেছে, ব্রেন স্টেম থেকে থ্যালামাস, থ্যালামাস থেকে আমাদের টেম্পোরাল লোবে গিয়েছে। এইবার যখন টেম্পোরাল লোব এটাকে প্রসেসিং করে সে যখন সাউন্ডটাকে সেন্স করে, সাউন্ডের রিদম কীরকম, পিচ কীরকম, এই জিনিসগুলো রিকগনিশন করে, তখন আমরা বেসিক্যালি শুনতে পারি। তার মানে আমাদের টোটাল শ্রবণ শক্তি, পরিবেশ থেকে শ্রবণ শক্তির স্টিমুলাসটা আসে এবং ব্রেনে গিয়ে শেষ হয়। তার মানে কানই কিন্তু শুনে কথাটি এমন নয়। বেসিক্যালি কান একটা মধ্যবর্তী অর্গান যেটা সাউন্ডটাকে কন্ডাক্ট করে নার্ভের মাধ্যমে ব্রেনে পাঠায়, দেন ব্রেন শুনে যে আমি অমুক মিষ্টি গান শুনছি বা অমুক হার্শ কোনো সাউন্ড শুনছি। এই জিনিসটা ব্রেন সেন্স করে। এইবার আমি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমাদের শ্রবণ শক্তির জন্য আমাদের সাউন্ডটাকে কন্ডাকশন বা সাউন্ডটাকে পরিচালিত হতে হয়, দেন পরিচালিত হয়ে ককলিয়ায় আসে, ককলিয়া থেকে আস্তে আস্তে নার্ভের মাধ্যমে এটা ব্রেনে আসে। ফলে আমাদের শ্রবণ শক্তি লস বা হেয়ারিং লস, এইটা এই যে সাউন্ড কন্ডাকশন বা সাউন্ড ব্রেনে যাওয়ার যে প্রক্রিয়া, এর উপর ভিত্তি করে আমাদের হেয়ারিং লস বেসিক্যালি দুই প্রকার। যদি সাউন্ডটা ঠিকমতো কন্ডাকশন না হতে পারে বা সঞ্চালন পরিচালিত না হতে পারে, তাহলে যে হেয়ারিং লসটা হয় এটাকে বলে কন্ডাকটিভ হেয়ারিং লস। এবং এই সাউন্ডটা যদি আমাদের ককলিয়া সেন্স না করতে পারে, অথবা এই সাউন্ডটা আপনার যদি নার্ভের মাধ্যমে, স্নায়ুর মাধ্যমে ব্রেনে না যায় বা নিউরাল পাথওয়েতে ব্রেনে ঠিকমতো না যেতে পারে, তাহলে যে হেয়ারিং লস হয় এটাকে বলে সেন্সরি নিউরাল হেয়ারিং লস বা স্নায়ু ক্ষয়জনিত হেয়ারিং লস। ফলে আমাদের হেয়ারিং লস বেসিক্যালি দুই ধরনের।
একটা হচ্ছে যেটা শব্দ পরিবহনে বাধার জন্য হয়, সেটা এক ধরনের হেয়ারিং লস, এবং পরিবহন ঠিক আছে কিন্তু শব্দটাকে সেন্স করতে পারছে না অথবা ব্রেন পর্যন্ত যেতে পারছে না, এই জন্য যে হেয়ারিং লস হয় এটাকে বলে সেন্সরি নিউরাল হেয়ারিং লস। এখন আমরা দেখে আসি কি কি কারণে কন্ডাকশন বা কন্ডাকটিভ হেয়ারিং লস হয়, আমরা দেখে আসি। আমরা যদি কানটাকে একটু বড় করি তাহলে আমরা বলেছি যে কানের যে বাইরের যে অংশ আমরা দেখতে পাই, বাইরের যে সুন্দর অংশটি দেখতে পাই, এটাকে আমরা বলি পিনা। যদি কোনো কারণে কারো পিনা না থাকে, আমরা বলেছি যে পিনা মানুষের শ্রবণ শক্তিকে লোকালাইজেশন করে, বাইরে থেকে যে শব্দগুলো আসে, সাউন্ড আসে, এই সাউন্ডকে লোকালাইজেশন করে একটা জায়গায় নিয়ে এসে আমাদের এয়ার ক্যানেলে প্রবেশ করায়। এই সাউন্ড বিভিন্ন দিক থেকে সাউন্ড আসে, সাউন্ড এসে লোকালাইজেশন করে আমাদের ইয়ার ক্যানেলে সাউন্ডটা পাঠায়। কারো যদি পিনা না থাকে তাহলে স্বাভাবিকভাবে সাউন্ডটা লোকালাইজেশন ঠিকমতো হবে না, ফলে সে কানে কম শুনবে। এই যে সাউন্ড পরিবহনের সমস্যা আছে, এটা একটা কন্ডাকটিভ লস। অথবা আমরা যে ইয়ার ক্যানেলের কথা বলছি, এয়ার ক্যানেলটাই ছোট থাকতে পারে, চিপা থাকতে পারে, যেটাকে বলে এয়ার ক্যানেল স্টেনোসিস। যদি এয়ার ক্যানেল যে ডায়ামিটারে থাকার কথা, যতটুকু প্রশস্ত থাকার কথা এতটুকু প্রশস্ত না থাকে, তাহলে এয়ার ক্যানেল স্টেনোসিস বলে। তাহলে স্টেনোসিস হলেও সাউন্ডটা ঠিকমতো প্রবাহিত হতে পারবে না, তখনও কন্ডাকটিভ হিয়ারিং লস হবে। অথবা এই এয়ার ক্যানেল একেবারে নেই, কিছু কিছু কনজেনিটাল জন্মগত রোগ আছে, অথবা সার্জারি করা হয়েছে, বা অন্য কারণে আঘাত পেয়েছে, বা কোনো টিউমার হয়েছে, বিভিন্ন কারণে কানের এয়ার ক্যানেল একেবারে বন্ধ হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি এয়ার ক্যানেল অ্যাট্রেশিয়া, মানে এয়ার ক্যানেল নেই, বন্ধ হয়ে গেছে, ফলে সাউন্ডটা কন্ডাকশন হবে না, এই জন্য হেয়ারিং লস হতে পারে। এইখানে বিভিন্ন ধরনের প্যাথোলজি তৈরি হতে পারে, বিভিন্ন ধরনের রোগ তৈরি হতে পারে। আপনার এখানে অনেক ধরনের চুল থাকে, হেয়ার থাকে, এই চুলের গোড়ায় ইনফেকশন বা ফারাঙ্কুলোসিস হয়ে একেবারে কান বন্ধ হয়ে যেতে পারে, ইনফেকশনের জন্য কান বন্ধ হয়ে যেতে পারে, ফলে সাউন্ডটা ঠিকমতো কন্ডাকশন হবে না। অথবা এখানে আপনার খোল হয়েছে, যে আমি গোল করে এঁকে দিয়েছি, যদি খোল হয়ে ওয়াক্স হয়ে এয়ার ক্যানেলটা বন্ধ হয়, তাও সাউন্ড প্রবাহিত হতে পারবে না, সেক্ষেত্রেও হেয়ারিং লস হবে, এইটাও কন্ডাকটিভ হেয়ারিং লস। আমরা বলেছি যে কানের ভিতর যে কানের পর্দা থাকে, আমরা দেখে আসি কানের পর্দাটা, এই যে কানের পর্দা, কানের পর্দা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। যদি কানের পর্দায় বিভিন্ন ধরনের সমস্যা থাকে, কানের পর্দা যদি ফিক্স হয়ে যায়, তাও সাউন্ডটা ঠিকমতো যেতে পারবে না, কন্ডাকশন হবে না, হেয়ারিং লস হবে। কানের পর্দা যদি ছিদ্র থাকে, তাহলেও সাউন্ডটা ঠিকমতো প্রবাহিত হতে পারবে না, তখনও হেয়ারিং লস হবে। কানের পর্দায় এক ধরনের ক্যালসিয়াম জমে, যেটাকে বলে টিম্প্যানো স্ক্লেরোসিস, ক্যালসিয়াম জমে জমে একেবারে সাদা হয়ে যায়, রিজিড হয়ে যায়, তখনও সাউন্ডটা ঠিকমতো পাস করতে পারে না, তখনও সাউন্ড কন্ডাকশন হবে না, ফলে কন্ডাকটিভ ডিপনেস হবে। কানের পর্দাটা যদি আপনার ভিতরের দিকে চুপসে যায় অথবা বাইরের দিকে ফুলে চলে আসে, কানের ভিতর পানি জমেছে, ফ্লুইড জমে বা ইনফেকশন হয়েছে, তাহলে কানের পর্দাটা বাইরের দিকে চলে আসবে, তখনও সাউন্ডটা ঠিকমতো কন্ডাকশন হবে না, তখনও কিন্তু হেয়ারিং লস হবে। অথবা আমরা বলেছি কানের ভিতর তিনটা হাড় থাকে, এটাকে বলে ম্যালিয়াস, ইনকাস, এটাকে বলে সবচেয়ে ছোট হাড়টাকে বলে স্টেপিস। এই যে তিনটা হাড়ের কথা বলেছি, যদি এই হাড়গুলোতে সমস্যা থাকে তাহলেও আপনার শব্দ প্রবাহিত ঠিকমতো হবে না, সঞ্চালন ঠিকমতো হবে না, তখনও হেয়ারিং লস হবে, যেটাও কন্ডাকটিভ হেয়ারিং লস। যদি ম্যালিয়াস ইনকাসের সাথে যে জয়েন্ট দ্বারা সংযুক্ত, এটা যদি ফিক্স হয়ে যায়, দুইটা ফিক্স হয়ে গেছে, কোনো নড়াচড়া করে না, নড়াচড়া করার কথা একবারে ফিক্স, সেক্ষেত্রে আপনার হেয়ারিং লস হবে। অথবা এই যে ইনকাস এবং স্টেপিস সবচেয়ে ছোট হাড়, এই যে জয়েন্টটা দেখতে পাচ্ছি ইনকিউডোস্টেপিডিয়াল জয়েন্ট, এই জয়েন্টটা যদি ফিক্স হয়ে যায়, একেবারে লেগে গেছে, কোনো মুভমেন্ট করে না, সেক্ষেত্রেও সাউন্ড কন্ডাকশনের সমস্যা হবে, হেয়ারিং লস হবে। অথবা যদি আপনার আমাদের শরীরের সবচাইতে ছোট হাড় অন্তকর্ণের সাথে যে জায়গা দিয়ে সংযুক্ত, এটাকে বলে ফুট প্লেট, এই ফুট প্লেট যদি একেবারে রিজিড হয়ে যায়, বা অটোস্ক্লেরোসিস নামে একটি রোগ আছে, যে রোগের জন্য ফুট প্লেটটি, স্টেপিসের ফুট প্লেটটি অন্তকর্ণের সাথে একেবারে সংযুক্ত বা ফিক্স হয়ে যায়, তখনও কিন্তু সাউন্ড ভাইব্রেশনটা আপনার অন্তকর্ণে পৌঁছাবে না, সেক্ষেত্রেও আপনার যে হেয়ারিং লসটি হবে, এটাও কন্ডাকটিভ হেয়ারিং লস। অথবা আপনার যেটা হতে পারে যে সাপোজ আপনার ম্যালিয়াসটাই নেই, ম্যালিয়াসটা ডিজিজ প্রসেসে মধ্যকর্ণে এমন একটা ডিজিজ হয়েছে, কোলেস্টিওটোমা বা কোনো টিউমার বা কোনো একটা জিনিসের জন্য এই হাড়টা নেই, ফলে সাউন্ডটা স্বাভাবিকভাবে যাবে না। ইনকাস না থাকতে পারে, আপনার স্টেপিসটাই ফুট প্লেট ছাড়া স্টেপিসের আর কিছুই নেই,
মানে এই হাড়টিই নেই বা অন্য দুইটা হাড় নাই, তিনটা হাড় নাই, কোনোটাই নেই, সেক্ষেত্রেও আপনার সাউন্ডটা কিন্তু পর্দা থেকে অন্তঃকর্ণ পর্যন্ত পৌঁছাবে না। কখনো কখনো এরকম হয় আমাদের মধ্যকর্ণ এবং নাকের পিছনের অংশ কিন্তু একে অন্যের সাথে সংযুক্ত। এই যে যে নালীটা দ্বারা সংযুক্ত, এই নালীটাকে বলে ইউস্টেশিয়ান টিউব বা অডিটরি টিউব। যদি এই টিউবটা ঠিকমতো কাজ না করে, যদি এই টিউবটা ঠিকমতো কাজ না করে, নাকের এই অংশে যে অংশটা থাকে সেটাকে বলে ন্যাজোফ্যারিংস। এখানে এক ধরনের মাংস বাড়ে যেটাকে অ্যাডিনয়েড বলে। অ্যাডিনয়েড বা এক ধরনের লসিকা গ্রন্থি বাড়ে বা এক ধরনের টনসিল বাড়ে, ন্যাজোফ্যারিঞ্জিয়াল টনসিল। এই টনসিলটা বৃদ্ধি হয়ে যদি এই নালীটা বন্ধ করে দেয়, এই নালীটা ঠিকমতো কাজ না করতে পারে, তাহলে এই যে মধ্যকর্ণে আমরা দেখাই, এই যে মধ্যকর্ণ, হ্যাঁ, এই মধ্যকর্ণে এক ধরনের পানি বা আঠার মতো জিনিস জমে যেটাকে গ্লু বলে, অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন বলে। যখন এই মধ্যকর্ণে পানি জমে তখন মধ্যকর্ণের রেজিলেন্সি কিন্তু ঠিক থাকে না, সাউন্ড যেরকম পাস করার কথা সেরকম পাস করবে না। এগেইন সাউন্ড সঞ্চালনে বা পরিচালনে সমস্যা হবে, চলাচলে সমস্যা হবে, ফলে তাদের কন্ডাকটিভ হেয়ারিং লস হবে। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি, বাইরের কর্ণ থেকে শুরু করে স্টেপিসের ফুটপ্লেট পর্যন্ত যে কোনো অ্যানাটমিক্যাল অর্গানে যে কোনো সমস্যার জন্য, এই যে বহিকর্ণ থেকে অন্তঃকর্ণ পর্যন্ত সাউন্ড, যে কোনো সমস্যার জন্য যখন সাউন্ড ঠিকমতো পাস করবে না, তখন যে হেয়ারিং লস বা শ্রবণ শক্তি লসটা হবে, এটাকে বলে কন্ডাকটিভ হেয়ারিং লস। এরপরে আমরা আলোচনা করব সেন্সরি নিউরাল হেয়ারিং লস বা এই যে স্নায়ু, এই স্নায়ু ক্ষয়জনিত কারণে কিভাবে হেয়ারিং লস হয় বা শ্রবণ শক্তি লস হয়, এটা নিয়ে আলোচনা করব। এটা আমাদের ককলিয়া। ককলিয়া থেকে যে হলুদ যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ককলিয়ার নার্ভ। এখান দিয়ে নার্ভটা আস্তে আস্তে এসে সাউন্ডটা এখান থেকে সাউন্ডটা এই যে নার্ভের মাধ্যমে ব্রেন স্টেম হয়ে আস্তে আস্তে আমাদের ব্রেনের যে আমরা বলেছি যে টেম্পোরাল লোব আমাদের ব্রেনের এইখানে যাচ্ছে, তখন আমরা শুনছি। এই পুরো পথে যদি সমস্যা হয় তাহলে যে হেয়ারিং লসটা হবে, এটাই বেসিক্যালি সেন্সরি নিউরাল হেয়ারিং লস। এবং এই হেয়ারিং লসটা শুরু হয় বেসিক্যালি ককলিয়া থেকে শুরু হয়। কারণ ককলিয়ার ভিতর আমরা আপনাদেরকে দেখিয়েছি এই যে হেয়ার সেলগুলো আছে, এই যে উপরে যে সিলিয়া নড়াচড়া করছে স্টেরোসিলিয়া, তার নিচে আছে হেয়ার সেল। যদি এই হেয়ার সেলগুলো ড্যামেজ হয় তাহলে সাউন্ডটাকে সেন্স করতে পারবে না, ফলে সেন্সরি নিউরাল হেয়ারিং লস হবে। এখান থেকে যে নার্ভ বের হয়, এইখানে যদি সমস্যা হয় সেন্স করতে পারবে না, এই নার্ভে যদি সমস্যা হয় তাহলে সেন্স করতে পারবে না। এই নার্ভটাই বেসিক্যালি আপনার এই দিক দিয়ে ব্রেনে চলে গেছে। এই যে হলুদ নার্ভ, প্রথমে স্টেরোসিলিয়া, দেন আপনার হেয়ার সেল, তারপরে আপনার ওখান থেকে যে ককলিয়ার নার্ভটা উঠলো, এই যে সেই নার্ভটা যাচ্ছে, এই নার্ভের পাথওয়ের কোথায় কোনো সমস্যা হলে যে হেয়ারিং লসটা হয়, বেসিক্যালি এটাই সেন্সরি নিউরাল হেয়ারিং লস। সেন্সরি নিউরাল হেয়ারিং লসের বা স্নায়ু, এই স্নায়ু ক্ষয়জনিত কারণে যে হেয়ারিং লস হয়, এই হেয়ারিং লসের বা এই শ্রবণ শক্তি লসের, এই বধিরতার সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে কমন কারণ হচ্ছে বার্ধক্যজনিত হেয়ারিং লস। মানুষের বয়স বাড়ার সাথে সাথে আমরা যে অন্তঃকর্ণে ককলিয়ার ভিতর দেখিয়েছি যে হেয়ারিং সেল থাকে বা হেয়ারিং কোষ থাকে, এই কোষগুলো ক্ষতিগ্রস্ত হতে থাকে। ওখানে যে নার্ভগুলো আছে, নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হতে থাকে। ওখানে যে রক্তনালী আছে, এগুলো ক্ষতিগ্রস্ত হতে থাকে। এবং এই যে পুরো নার্ভ, হলুদ যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হয়। এবং এই ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য বা ডিজেনারেশন হওয়ার জন্য, নিউরাল ডিজেনারেশনের জন্য যে হেয়ারিং লস হয়, এটা হচ্ছে বয়স বাড়ার জন্য হেয়ারিং লস, অথবা এজ রিলেটেড হেয়ারিং লস, অথবা প্রেসবায়াকোসিস। একজন মানুষ যদি দীর্ঘ সময়, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর উচ্চ শব্দে কাজ করতে থাকে, যেমন যারা ট্রাফিক পুলিশের কাজ করে, ট্রাফিক কন্ট্রোলের কাজ করে, অথবা যারা গার্মেন্টস ওয়ার্কার, এরা সবসময় তাদের বাইরে থাকতে হয় এবং প্রচুর শব্দে তাদের এক্সপোজ থাকতে হয়। এই যে তারা দীর্ঘ শব্দে, দীর্ঘ সময় উচ্চ শব্দে এক্সপোজ থাকে, এই শব্দ ধীরে ধীরে আস্তে 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 তাদের এই যে শ্রবণ শক্তির মেকানিজমে যে নার্ভগুলো আছে বা কোষগুলো আছে, এইগুলো ক্ষতিগ্রস্ত করতে থাকে। ফলে তাদের এই ধরনের সেন্সরি নিউরাল হেয়ারিং লস হয়। এবং কিছু কিছু মেডিসিন আছে, যে মেডিসিনগুলো বা ওষুধগুলো দীর্ঘদিন খেলে আপনার কানের শ্রবণ শক্তির এ ধরনের লস হয়। কিছু জেনেটিক কারণ আছে। এর বাইরেও কেউ যদি মাথায় হঠাৎ করে প্রচণ্ড রকম আঘাত পেল সেক্ষেত্রেও, অথবা স্ট্রোক করলো,
এই কারণগুলোতে এই নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হয়ে তার সেন্সরি নিউরাল হেয়ারিং লস বা স্নায়ুর ক্ষতিজনিত কারণে হেয়ারিং লস হতে পারে। তো এইগুলো হচ্ছে মোটা দাগে আমাদের হেয়ারিং লস এর কারণ, এবং এই হেয়ারিং লসগুলো কেন হয় এগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা পরবর্তীতে প্রত্যেকটা ব্যাপার নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আলোচনা করব। এখন আমরা কানের কয়েকটা অদ্ভুত জিনিস নিয়ে আলোচনা করব, যে জিনিসগুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আমরা দেখে আসি কানের যে বাইরের অংশ দেখা যায়, এই যে কানের অংশ বা পিনা, আমাদের শরীরের যত চামড়া আছে, চামড়ার নিচে কিন্তু ফ্যাট আছে। ফ্যাটের বা চর্বির সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের শরীরের তাপমাত্রাকে লস হইতে দেয় না, বা এটা একটা থার্মাল ইনসুলেশন তৈরি করে। বডি থেকে যে টেম্পারেচার লস হবে এইটা লস হইতে দেয় না। কিন্তু আমাদের কান, যেহেতু কানের চামড়ার নিচে চর্বি নেই বললেই চলে এবং কানটা বাইরের দিকে অবস্থিত, এই জন্য দেখবেন শীতকালে আমাদের কান খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। এই যে দ্রুত ঠান্ডা হয়ে যায়, এই দ্রুত ঠান্ডা হওয়ার মূল কারণ কানের চামড়ার নিচে কোনো ফ্যাট নেই, সে তাপমাত্রা ধরে রাখতে পারে না, ফলে প্রচুর পরিমাণে কানের মাধ্যমে টেম্পারেচার বা তাপমাত্রা লস হয়, এই জন্য খুব দ্রুত ঠান্ডা লেগে যায়। আপনি যদি কানটা ঢেকে দেন তাহলে আপনার হিটটা লস হবে না, আপনার মনে হবে যে পুরো শরীর গরম হয়ে গেল শুধু কান ঢেকে দেওয়ার জন্য। তার মানে কানে যেহেতু থার্মাল ইনসুলেশনটা নেই বললেই চলে বা খুবই কম আছে, এই জন্য কানের মাধ্যমে আমাদের তাপ লস হয়, এই জন্য খুব দ্রুত আমাদের বডি শীতল হয়ে যায়। 2 নাম্বার, আমাদের কানে প্রচুর পরিমাণে স্নায়ু আছে যেগুলো ব্যথা সংবেদনশীলতার সাথে জড়িত, প্রচুর পরিমাণে। আমাদের স্কিন থেকে আসে, আমাদের ঘাড় থেকে আসে বা ব্রেন থেকে আসে, এরকম 9 থেকে 10 প্রকার নার্ভ বা স্নায়ু কানে ইনারভেশন করে বা কানের ভিতর এসে ঢুকে যায়। এই যে নার্ভগুলো বিভিন্ন দিক থেকে এসে পুরো কানটাকে জালিকার মতো ঘিরে ফেলেছে, এই জন্য কানে যে কোনো আঘাত পেলে, সামান্য কোনো আঘাত যদি আমরা পাই অথবা কানে সামান্য ইনফেকশন হয়, তাহলে প্রচণ্ড ব্যথা হয়, যেটা সহ্য করা খুবই কষ্টের। কেননা ব্যথার যে সেন্সেশন, এটা 9টা নার্ভ দিয়ে আপনার ব্রেনে যাচ্ছে, ব্রেন ওই পেইনটাকে সেন্স করছে, এই জন্য কানের ব্যথা এত মারাত্মক হয়। এবং কানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, আমাদের বডিতে যত কোষ আছে বা যত সেল আছে, সাপোজ আমার স্কিনে যে কোষগুলো আছে, এখানে যদি কোনো কোষ বা কোনো সেল আপনার নষ্ট হয়ে যায়, মারা যায়, ডিজেনারেশন হয়, তাহলে এখানে নতুন করে সেল তৈরি হবে, মানে যেটা যেখানে আছে সেখানেই থাকবে। কিন্তু কানের স্কিনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, কানের স্কিন ভিতর থেকে সময়ের সাথে সাথে আস্তে আস্তে বাইরের দিকে আসতে থাকে, যেটাকে বলে এপিথেলিয়াল মাইগ্রেশন। আমি যদি আপনাদেরকে দেখাই, এইটা হচ্ছে কানের পর্দা, এটা কানের পর্দা। এখানে যে কোষগুলো আছে, এপিথেলিয়ামগুলো আছে, এইগুলো সময়ের সাথে আস্তে আস্তে সময়ের সাথে এরকম বাইরের দিকে আসতে থাকে, সময়ের সাথে এগুলো বাইরের দিকে আসতে থাকে। এটা একটা কানের একটা অদ্ভুত পিকুলারিটিস, যে কানের কোষগুলো ভিতর থেকে বাইরের দিকে নড়াচড়া করে, এপিথেলিয়াল মাইগ্রেশন হয়। এই এপিথেলিয়াল মাইগ্রেশন সৃষ্টিকর্তা একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য, খুবই গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাদের বডিতে দিয়ে রেখেছে। আসুন কি জন্য এই এপিথেলিয়াল মাইগ্রেশন হয় এইটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের কানের ভিতর এই যে আমরা যে এটাকে আমরা যে বহিঃকর্ণ বলছি, এই বহিঃকর্ণে যে স্কিন আছে, চামড়া আছে, এখানে 2 ধরনের গ্রন্থি থাকে। একটাকে বলে সিবেসিয়াস গ্রন্থি আর একটাকে বলে সেরুমিনাস গ্রন্থি। এই যে সিবেসিয়াস গ্রন্থির কথা বললাম, এই গ্রন্থি থেকে যে গ্রন্থি রসটা বের হয়, এটা কিন্তু এক ধরনের গাঢ় সিক্রেশন। এবং সেরুমিনাস গ্রন্থি থেকে যে গ্রন্থি রসটা বের হয়, এটা পাতলা, পানির মতো। এক একজন মানুষের শরীরে এই 2টা গ্রন্থির কম্পোজিশন এক এক রকম। কারো শরীরে সিবেসিয়াস গ্রন্থি বেশি, সেরুমিনাস গ্রন্থি কম। কারো শরীরে এই 2টার পরিমাণ মোটামুটি সমান। কারো শরীরে সেরুমিনাস গ্রন্থির পরিমাণ বেশি, সিবেসিয়াস গ্রন্থির পরিমাণ কম। কারো শরীরে যদি সিবেসিয়াস গ্রন্থির পরিমাণ বেশি হয়, তাহলে এখান থেকে যে সিক্রেশনগুলো বের হয়, সিক্রেশন কিন্তু থিক,
আঠার মতো এবং এটা লেগে থাকতে চায়। এই যে সেরোমিনাস এবং সেবেসিয়াস গ্রন্থির যে সিক্রেশন এবং কানের ভিতর কন্টিনিউয়াস যে স্কিন আছে, এই স্কিনগুলো যে কন্টিনিউয়াস লস হয়, এপিথেলিয়াস যে ডেব্রিসগুলো তৈরি হয়, এই এপিথেলিয়াল ডেব্রিস বা স্কিন এবং এই দুইটা গ্রন্থির সিক্রেশন এবং বিভিন্ন ধরনের চুল, তারপরে বিভিন্ন ধরনের ইনফেক্টিভ ম্যাটেরিয়ালস, এই সমস্ত জিনিস মিলে খোল তৈরি হয়। এই খোল যখন তৈরি হয় কানের ভিতর, তখন আমরা যেহেতু বলেছি কানের চামড়া ভিতর থেকে বাইরের দিকে আসে, সাপোজ এখানে একটি খোল তৈরি হয়েছে এবং যেহেতু এখানে যে স্কিন ছিল এই স্কিন আস্তে আস্তে বাইরের দিকে আসবে, আমরা যখন খাওয়ার সময়, কথা বলার সময় বা যখন মুখ নাড়াচাড়া করি তখন এই এপিথেলিয়াল মাইগ্রেশনগুলো বেশি হয় বা তখন এই খোলের মুভমেন্টটা বেশি হয়, খোলটা আস্তে আস্তে ভিতর থেকে বাইরের দিকে চলে আসে। তার মানে দুইটা গ্রন্থির সিক্রেশন এবং কানের ভিতর স্কিনের উচ্ছিষ্ট অংশ এবং কানের ভিতর যে হেয়ার থাকে যেগুলো শেডিং হয়ে যায়, পড়ে যায়, এই হেয়ার, বিভিন্ন ইনফেকশন, এই সমস্ত জিনিস মিলে বেসিক্যালি খোল তৈরি হয়। এবং কানের ভিতরের দিকে যে খোল তৈরি হয়, এই খোলটা যেহেতু স্কিন আস্তে আস্তে ধীরে ধীরে বাইরের দিকে আসে, ফলে আপনার এই যে খোলটা এখানে তৈরি হয়েছে, এই খোলটা আস্তে 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 বাইরের দিকে আসবে, বাইরের দিকে এসে একসময় পড়ে যাবে, আমরা বুঝতে পারবো না। এই এপিথেলিয়াল মাইগ্রেশনের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই খোলটাকে আস্তে আস্তে বাইরের দিকে বের করে দেওয়া। সেই জন্য আমাদের কানে যাদের খোল তৈরি হয়, খোল কিন্তু বেসিক্যালি পরিষ্কার করার তেমন প্রয়োজন নাই। আল্লাহ আমাদের বডিতে কানের ভিতর অটোমেটিক ওই সিস্টেমটা দিয়ে দিয়েছে যে খোল তৈরি হলে খোল অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যাবে। কিন্তু কারো কারো এই খোল জমে, বিভিন্ন কারণে জমতে পারে। তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ কারণ হলো, যদি আপনার সিবেসিয়াস গ্রন্থি বেশি থাকে, আপনার গ্রন্থির রসটা অতিরিক্ত গাঢ় এবং থিক এবং আঠালো লেগে থাকতে চায়, তাহলে আপনার খোলটা কানের ভিতর জমা থাকতে পারে। অথবা আপনার যদি ইয়ার ক্যানেল বা এই যে ক্যানেলটা দেখছেন, এই ক্যানেলের গঠন কিন্তু সরাসরি একটা টিউবের মতো স্ট্রেট না, এটা বাঁকা। এক একজন মানুষের শরীরে এক এক রকম, কারো এক নয়, কারো এস শেপড, কারো সি শেপড, বিভিন্ন ধরনের কার্ভেচার এখানে থাকে, বিভিন্ন ধরনের বক্রতা থাকে। এই যে বক্রতার কম বেশির উপর ভিত্তি করে আপনার শরীরে যদি বক্রতা বেশি থাকে, দেখা যাচ্ছে আপনার এপিথেলিয়াল মাইগ্রেশন সবই ঠিক আছে, আপনার ভিতর থেকে সেলগুলো আস্তে আস্তে বাইরে আসছে, কিন্তু যেহেতু আপনার কানের গঠন ঠিক না, এই জন্য আপনার কানের ভিতর খোল জমে যেতে পারে। সেক্ষেত্রে পরিষ্কার করার প্রয়োজন হয়। তবে সেক্ষেত্রেও সবচাইতে গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে নিজে নিজে কান পরিষ্কার না করা, অথবা অনেকে কান পরিষ্কার করার জন্য বিভিন্ন হাতুড়ে চিকিৎসক বা কোয়াকদের কাছে যায়, তাদের কাছে গিয়ে পরিষ্কার না করা। কেননা আমরা পরবর্তীতে বিভিন্ন ভিডিওতে দেখাবো যে কোয়াকদের দিয়ে বা হাতুড়ে চিকিৎসকদের দিয়ে কান পরিষ্কার করালে কি মারাত্মক কানের ক্ষতি হতে পারে। অথবা অনেকে কটন বাড দিয়ে কান পরিষ্কার করার চেষ্টা করে, কটন বাড দিয়ে কান পরিষ্কার করতে চাইলে, যারা পরিষ্কার করে অথবা যারা কটন বাড দিয়ে কানের খোল পরিষ্কার করতে চায়, তাদের কানে কি ভয়ঙ্কর সমস্যা তৈরি হতে পারে, এই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে আমরা বললাম যে কারো যদি কানের ভিতর খোল জমে যায় তাহলে করণীয়টা কি। প্রথম কথা হলো খোলটাকে নরম করতে হবে। নরম করলে অটোমেটিক্যালি এটা বাইরের দিকে আসতে থাকবে। এই নরম করার জন্য আমরা অলিভ অয়েল ব্যবহার করতে পারি নর্মাল টেম্পারেচারে। এটা কোনো গরম করার প্রয়োজন নাই বা কোনো ঠান্ডা করার কোনো কিছুরই প্রয়োজন নাই। অলিভ অয়েল তেল নিয়ে ড্রপে আমরা 3 থেকে 5 ফোঁটা করে, কার কানের সাইজ কত বড় এইটার উপর ভিত্তি করে আমরা 3 থেকে 5 ফোঁটা করে রেগুলার দিনে 3 বার করে 14 দিন দিব। দেওয়ার পরে অটোমেটিক্যালি এটা নরম হয়ে বের হয়ে আসার কথা। যদি বের না হয় তাহলে আমরা সাকশন দিয়ে চিকিৎসকের কাছে গিয়ে, ইএনটি ডক্টরের কাছে গিয়ে আমরা সাকশনের মাধ্যমে খোল পরিষ্কার করব। অথবা আমাদের কানের খোল পরিষ্কারের জন্য বিভিন্ন হুক আছে বা আমাদের জবসন প্রব আছে, এগুলো দিয়ে একজন চিকিৎসক কানের পর্দা বা কানের ভিতরে যে হাড়, এই সমস্ত জিনিস বা কানের স্কিন, এগুলো ক্ষতিগ্রস্ত না করে অত্যন্ত সুচারুরূপে খোল আপনার পরিষ্কার করে দিতে পারে। এই জন্য আপনার নিজের পরিষ্কার করার দরকার নেই বা অন্যের কাছে, যারা কোয়ালিফাইড নয় হাতুড়ে চিকিৎসক, তাদের কাছে
যাওয়ার প্রয়োজন নেই। তাহলে আমরা কানের যদি তিনটা অংশ দেখাই, যে আমাদের কানের তিনটা অংশ থাকে, একটা বহিকর্ণ, একটা মধ্যকর্ণ, একটা অন্তকর্ণ। তাহলে কোনটা বহিকর্ণ আমরা দেখে আসি। এই যে আমাদের বাইরের দিকে যে পিনা দেখতে পাচ্ছেন, পিনা থেকে শুরু করে এটা ইয়ার ক্যানেল শুরু হলো, এটা কানের পর্দা, এই যে কানের পর্দা, এই যে এই অংশ আবার ইয়ার ক্যানেল, এই যে পিনা, এই অংশ বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের বহিকর্ণ। এবার আমরা মধ্যকর্ণটা দেখে আসি। এই যে কানের পর্দার ভিতরের অংশ থেকে শুরু হলো, এই যে আমরা যে অংশটা চিহ্নিত করেছি এটা হচ্ছে আমাদের মধ্যকর্ণ। তাহলে মধ্যকর্ণের ভিতর আমাদের তিনটা গুরুত্বপূর্ণ হাড় আছে। এটা হচ্ছে ম্যালিয়াস, এটা ইনকাস, এটা হচ্ছে স্টেপিস। তিনটা গুরুত্বপূর্ণ হাড়। এবং এখানে যে নালীটা দেখতে পাচ্ছেন, এই নালীটা হচ্ছে আপনার ইউস্টেশিয়ান টিউব বা অডিটরি টিউব। এই টিউবটা দিয়ে নাক আর কান পরস্পরের সাথে সংযুক্ত। এই কানের একদম কানের ভিতরের দিকের অংশ, এইটিও মধ্যকর্ণের সাথে সংযুক্ত থাকে। এইটি হচ্ছে মধ্যকর্ণ। এবং এই যে আমরা গ্লু ইয়ারের কথা বলি বা কানে আঠা জমা রোগ বা কানে পানি জমা রোগ, বেসিক্যালি এই মধ্যকর্ণেই আঠাটা জমে। বহিকর্ণ, এটা বহিকর্ণ, এটা অন্তকর্ণ, এর মাঝে যে অংশ, এই অংশেই আঠা জমে বা গ্লু জমে বা পানি জমে বা অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন হয়। আমরা যদি অন্তকর্ণটা বলি, এইটা হচ্ছে আমাদের অন্তকর্ণ। এই যে জিনিসটা আমি দেখায় রেড মার্ক করে দিলাম, এটা হচ্ছে আমাদের অন্তকর্ণ। তার মানে আমাদের কানের তিনটা পার্ট, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। আমরা যদি মধ্যকর্ণটা আরেকটু বড় করে সুন্দর করে যদি আমরা মধ্যকর্ণটা দেখি, এই যে কানের পর্দাটা দেখতে পাচ্ছেন, তারপরে হচ্ছে তিনটা হাড়, এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে ম্যালিয়াস, এটা ইনকাস, এটা স্টেপিস, তিনটা হাড়। এবং এইখানে একটা নালী থাকে, আমি আপনাদেরকে বলেছি নাক আর কান যে নালীটা দ্বারা যুক্ত, বেসিক্যালি এইটাই সেই নালী, এটাকে অডিটরি টিউব বলে। এই টিউবটা দিয়ে মধ্যকর্ণ এবং নাক পরস্পরের সাথে সংযুক্ত। যখন আমরা অ্যাডিনয়েড নিয়ে আলোচনা করেছি বা নাকের পিছনে মাংস বাড়া নিয়ে আলোচনা করেছি, ওই মাংসটা বাড়ার জন্য বেসিক্যালি এই নালীটাকে বন্ধ করে দেয়। ফলে কানের ভিতর নেগেটিভ প্রেশার তৈরি হয় বা ঋণাত্মক প্রেশার তৈরি হয়। প্রেশারের জন্য কানের ভিতর ফ্লুইড জমে, পানি জমে, এবং এই পানিগুলো বা এই ফ্লুইডগুলো, এই গ্লুগুলো আপনার কানের যে রেজিলেন্সিটা নষ্ট করে দেয়। ফলে কানের ভিতর দিয়ে সাউন্ড ঠিকমতো পাস করে না, ফলে বাচ্চারা বা বড়রাও কানে কম শোনে। এটাকে বলে অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন। যখন মধ্যকর্ণে ইনফেকশন হয়, তখন এখানে পুঁজ জমে, যেটাকে বলে ASOM বা AOM, অটাইটিস মিডিয়া। এই পুঁজগুলো এখান থেকে জমে, এই পুঁজগুলো এখান থেকে কানের পর্দা যেটা দেখছেন, এই পর্দা, যেহেতু এই নালীটা বন্ধ, এই নালীটা ঠিকমতো কাজ করে না বলেই তো বেসিক্যালি এই পানি বা পুঁজ জমে, তখন এই পর্দা ছিদ্র হয়ে এই দিক দিয়ে আপনার পুঁজ পড়ে, কানের ভিতর দিয়ে পুঁজ আসে। কানের পর্দা ছিদ্র ছাড়া কখনোই কান দিয়ে পুঁজ বের হবে না। কারণ পর্দা যদি কারো ভালো থাকে তাহলে পুঁজ পড়ার কোনো পসিবিলিটি নাই। তবে অনেকে বলে যে ডাক্তার সাহেব আমার কান ভিজা ভিজা লাগে, তাহলে এইটির কারণটা কি, কান কেন ভেজা ভেজা লাগে? কয়েকটি কারণ আছে। এক নাম্বার কারণ হচ্ছে যে আপনার কান দুই ধরনের গ্রন্থি থাকে, আমি বলেছি, সেরোমিনাস গ্রন্থি এবং সিবেসিয়াস গ্রন্থি। কারো যদি সেরোমিনাস গ্রন্থি বেশি থাকে তাহলে সেখান থেকে যে সিক্রেশন বের হয়, এই সিক্রেশনটা তরল পানির মতো, ফলে এটা অটোমেটিক আপনার বডিতে তৈরি হচ্ছে। আপনি কানের ভিতরে আঙুল দিবেন, মনে হবে আঙুলটা একটু ভেজা ভেজা, এটা কিন্তু আপনার গ্রন্থির সিক্রেশন, এটা কিন্তু আপনার ভিতর থেকে পুঁজ যাচ্ছে না, এটা একটা। অথবা কানের ভিতর যদি এই যে বহিকর্ণ আমরা যেটা বলেছি, এই বহিকর্ণে যদি ইনফেকশন হয়, আমরা যদি আরেকটু ভালো করে দেখে আসি, এই যে এই বহিকর্ণে যদি ইনফেকশন হয়, ইনফেকশন হইলেই সেখানে একটু সিক্রেশন বা উজিং হতে পারে। সেই উজিং আর কন্টিনিউয়াস কান দিয়ে পুঁজ পড়ে, সেটা কিন্তু আলাদা জিনিস। তাহলে এই যে কানের স্কিনে ইনফেকশন অথবা এখানে ফারাঙ্কুলোসিস, এখানে অনেক সময় বয়েল হয়, এই ধরনের ইনফেক্টিভ কন্ডিশনের জন্য কানে সামান্য সিক্রেশন বা পানি পানি মনে হতে পারে। এই পানি এবং কানের ভিতর থেকে পুঁজ পড়া, এটা কিন্তু আলাদা জিনিস।
কানের পর্দা ছিদ্র না হইলে কখনোই কন্টিনিউয়াস পুজ আপনার পড়বে না। পর্দা ছিদ্র হইলে আপনার যখনই ঠান্ডা লাগবে, যখনই আপনার সর্দি কাশি লাগবে, তখনই কান দিয়ে পুজ বের হবে, অথবা কান দিয়ে যখন পানি যাবে কানের ভিতরে ইনফেকশন হবে, পুজ পড়বে। ঠিক আছে, এটা। সো আজকের মতো এ পর্যন্তই। আমরা আজ কানের বিভিন্ন সাধারণ জিনিস বিষয়াবলী নিয়ে আলোচনা করেছি। আমরা ধীরে ধীরে কানের বিভিন্ন রোগ নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। প্রত্যেকটা রোগ কি, কেন হয়, এই রোগ হইলে কি কি সিমটম দেখা দেয়, চিকিৎসকের কাছে কখন যাওয়ার প্রয়োজন হয়, চিকিৎসকরা রোগগুলো কিভাবে নির্ণয় করে বা আমরা কিভাবে রোগ নির্ণয় করি, এবং প্রত্যেকটা রোগের কি কি ঘরোয়া চিকিৎসা আছে, এবং এই রোগ হইলে আপনি কি কি ওষুধের মাধ্যমে ভালো হওয়া যায়, এবং কোন কোন রোগে কোন কোন অপারেশনের প্রয়োজন হয়, এই জিনিসগুলো নিয়ে আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকুন। আশা করি নাক কান গলার স্বাস্থ্য নিয়ে আপনাদের ভিতর একটা সচেতনতা আমি তৈরি করতে পারবো, যেটা আপনাদের সচেতন করবে যে কিভাবে, কেন নাক কান গলা বা কানের রোগগুলো হচ্ছে, এবং এই রোগগুলো হলে আপনারা কি করবেন, কখন ডাক্তারের কাছে যাবেন, কখন অপারেশন করা প্রয়োজন, কখন অপারেশনের প্রয়োজন নেই। সো এই নাক কান গলার স্বাস্থ্য সম্পর্কে আপনারা সবাই সচেতন হন এবং প্রত্যেকে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে ভূমিকা রাখুন। এবং সবার শেষে আমি যেটা বলতে চাই, বেসিক্যালি আমরা নাক কান গলা স্পেশালিস্ট, সেই জন্য আমাদের অর্গান তিনটা, নাক, কান ও গলা, তিনটা জিনিসের আমি তিনটা পরামর্শ অলওয়েজ সবাইকে দিতে চাই। সেটা হচ্ছে, সব সময় সুশ্রাব্য সুর শুনুন, মিষ্টি কথা বলুন, সুগন্ধ নিন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।